জি24 ঘন্টায় যা বলবো সত্যি বলবো নি আমি ইসব বসে আছি আপনাদের সঙ্গে। আশা ছিল একদিন উড়ে যাব দূর নীল সীমানায়, বিচ্ছেদেই কি সুখ, শোভন চট্টোপাধ্যায় অন্তত তেমনই মনে করে। আর তাই বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন তিনি, কিন্তু তাতে বাদসাধ্য আদালত, খারিজ হয়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা। আর সেই সঙ্গে আদালতে খারিজ হয়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকার রত্না চট্টোপাধ্যায়ের আর্জি। মনের গাঁটছড়া আলগা হয়েছে অনেক বছর আগে, কিন্তু আইনি গাঁটছড়া খুলল না। এখনো এক সুতোয় বাঁধাই রইলেন শোভন রত্না। একজন জীবন সঙ্গীর সঙ্গে থাকতে চান, আর একজন চান না, কিন্তু কারো দাবি ধোপে টিকল না আদালতে। 2017 সালে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের করা বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করে দিল আলিপুর আদালত। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় পাল্টা শোভনের সঙ্গে একত্র বাসের আর্জি জানিয়েছিলেন, তাও খারিজ করে দিল আদালত। রত্নার বিরুদ্ধে আদালতে যে অভিযোগ তুলেছিলেন শোভন, তার মধ্যে কোনোটাই প্রমাণ হয়নি আদালতে। সেই কারণেই শোভনের আর্জি খারিজ হয়ে যায়। ফলে শোভনের জীবনে স্থিতাবস্থাই বজায় রইল। তিনি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন থাকেন তেমনই থাকতে পারবেন, তবে রত্নার নাম থাকবে শোভনের আইনত স্ত্রী হিসেবেই। Grateful to the honorable court and to all my colleagues যে আমরা সবাই মিলে একসাথে এটাকে এই জায়গায় আনতে পেরেছি। সো obviously we are very happy. ওনারা যে মামলাটা করেছিল, যে অ্যালিগেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের দেখি না, ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে, আমরা টাকা পয়সা নয় করি, কোনোটাই ওনারা প্রমাণ করতে পারে। আদালতের রায়কে নিজের জয় হিসেবেই দেখছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না। আমার 8 বছরের লড়াইয়ের একটা ধাপ শেষ হলো। আমি 8 বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি আমার বাচ্চাদের জন্য। আমি বিশ্বাস করি যে আজকে আমাদের যে রায়টা, এটা সমাজের উপর খুব বড় প্রতিফলিত হবে। রায়ের পরে খুশি শোভন রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়। বাবাকে তাদের কাছে ফিরে আসার আর্জি জানিয়েছেন ছেলে। এর জন্য শুধু আমার মা যেতেনি, এটার জন্য অনেক মহিলা আছে বাংলায়, ইন্ডিয়াতে আর পৃথিবীতে, যাদের এখান থেকেই জোর পাবে যে দে ক্যান অলসো ফাইট ব্যাক। আর এইটার থেকে বেশি বড় কারোর জিত হয় না। বাবার উদ্দেশ্যে এটাই হবে যে বাবা অল দ্য বেস্ট। আবার আর ফিরে আসতে তো আমি বলবোই বাবাকে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ, আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল। আজ আমি দুজনেরই ছেলে, তো এইটা আমি সবসময় চাইবো যে খোলা, মানে আই এম ওপেনিং মাই আর্মস এন্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক, নাথিং ইজ টু লেট এন্ড উই উইল ফিক্স ইট। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা গত 8 বছরে নানা বাঁক পেরিয়েছে। আদালতের শুনানি থাকলে শোভনের সঙ্গে দেখা গিয়েছে বৈশাখীকে। রং মিলান্তি পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন দুজন। শোভন বৈশাখীর আলোচনা হট টপিকে থেকেছে বরাবর, কিন্তু শেষ পর্যন্ত বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারলেন না মন্ত্রিসভা ছেড়ে গোলপার্কে চলে যাওয়া শোভন। চেয়েছিলেন বিবাহ বিচ্ছেদ, রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েই থাকতে চেয়েছিলেন, কিন্তু আদালতের নির্দেশে স্বাভাবিকভাবেই মন ভরল না শোভন চট্টোপাধ্যায়। একান্ত সাক্ষাৎকারে জি24 ঘন্টাকে কি বললেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শুনুন। যে ভাষায় গালাগাল করা হয়েছিল তাতে কোনো বিবাহবন্ধন সম্ভব নয়। এতে ডাইভোর্স পাওয়া আমার উচিত ছিল বলে আমি বিশ্বাস করি, কিন্তু যেটা রায় হয়েছে সেই রায়কে যদি আমাকে সমাধান করতে হয়, সেই পরিপ্রেক্ষিতে যেখানে যে আবেদন করে এই সুতোটুকুনি কেটে দিতে পারে, অর্থাৎ ভালো দাইমার কাছে গিয়ে। আপনি বিচ্ছেদ চাইছেন, নাড়িটা কাটতে চাইছেন, তো তাহলে কি আপনি উচ্চতর আদালতে এরপরে পদক্ষেপ করবেন? ডেফিনেটলি যে আদালতে যেভাবে যে রায় পেতে পারি সেইভাবেই সেই ব্যবস্থা নেবার ব্যবস্থা নিশ্চয়ই আমরা নিচ্ছি। আমি আলোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছি।
এই রায়ের পর আমি আপনার প্রতিক্রিয়াটাও জানতে চাইছি। না, আসলে রায়টায় তো কারুর জিত বা কারুর হার হয়নি, কারণ উভয় পক্ষের একটা যেমন আপনি বললেন যে কোথাও গিয়ে একটা মরাল ভিক্টরির জায়গা হয়, কিন্তু যে জায়গাটা কোথাও গিয়ে পরিবর্তন হলো না সেটা হচ্ছে আমার আর শোভনের সম্পর্কের সমীকরণ। কারণ আমি শোভনের জীবনে যখন এসেছি তখন শোভনের জীবনে এক ধরনের ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা আমাদের সম্পর্ককে আরও গভীরে নিয়ে গেছে। আমরা প্রত্যেকটা লড়াই থেকে আমাদের সম্পর্কের রসদ খুঁজে নিয়েছি। দুজনের মধ্যে অ্যানিমসিটি এতটা ছিল, তিক্ততা এতটা ছিল যে দুজনের একসঙ্গে থাকা আর সম্ভব নয়। তো এটার জন্য কিন্তু আদালত কোথাও বৈশাখী ব্যানার্জিকে দায়ী করে দেয়নি। শোভন চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চাইছেন, আর আরএসএস প্রধান মোহন ভাগবত চাইছেন বিবাহিতদের মন্ত্র হোক হাম দো হামারে তিন। আরএসএস প্রধানের সওয়াল নিয়ে সপ্তমে উঠেছে রাজনীতি। 90 দশক জুড়ে কংগ্রেস সরকারের প্রচার ছিল হাম দো হামারে দো। এবার বিজেপির আমলে আরএসএস প্রধানের সওয়াল হাম দো হামারে তিন। अपने देश की पॉलिसी है पॉपुलेशन पॉलिसी, वो 2.1 रिकमेंड करती है। अब वो देश का एवरेज 2.1, ये तो ठीक है, लेकिन संतान होती है तो 0.1 संतान कभी होती नहीं, इसलिए 2.1 मीन्स 3। तो भारतवर्ष के प्रत्येक नागरिक ने ये देखना चाहिए कि अपने घर में 3 होने चाहिए। কিন্তু যেখানে জনবিস্ফোরণ নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে সেখানে 3 সন্তানের নীতি কেন? एक कंसर्न भी है, जनसंख्या एक एसेट है, बोझ भी हो सकता है, कल खिलाना पड़ेगा ना सबको, तो उसी के लिए पॉपुलेशन पॉलिसी रिकमेंड करती है। तो दोनों तरफ से जनसंख्या नियंत्रित रहे और जनसंख्या पर्याप्त रहे, तो 3 होने चाहिए, 3 से बहुत ज्यादा आगे बढ़ना नहीं चाहिए। আরএসএস প্রধানের মতে 3 সন্তানেই ভারসাম্য থাকবে, 3-এর বেশি বা কমে বাড়বে সমস্যা। প্রশ্ন তুলছে অবশ্য বিরোধীরা। একদিকে আপনারা বলবেন যে অনুপ্রবেশের জন্য যদি সত্যি সত্যি হয়ে থাকে, অনুপ্রবেশের জন্য আমাদের দেশের সম্পদের উপরে প্রেসার পড়ছে, আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের ভারত একই ওভারবার্ডেন হয়ে গেছে, সেখানে আর জনসংখ্যার চাপ আমরা নিতে পারবো না। আবার আরেকদিকে সেই সরকার, সেই দলকে যারা পরিচালনা করে, সেই আরএসএস এর নেতা জনসংখ্যা বৃদ্ধির কথা বলবেন, সন্তান সংখ্যা বৃদ্ধির কথা বলবেন, তাহলে কোনটা মুখ আর কোনটা মুখোশ? আরএসএস নামে একটি সংগঠন যারা ভারতবর্ষকে মধ্যযুগে নিয়ে যেতে চায়, এদের মধ্যে শিক্ষার আলো নেই, শিক্ষার আলো এরা প্রসারিত হোক চায় না। তাহলে মানুষকে এখন কিসে আবদ্ধ রাখতে হবে? আবদ্ধ রাখতে হবে সন্তান উৎপাদন অর্থাৎ যৌন প্রক্রিয়া আনন্দের মধ্য দিয়ে, এবং এর ফলে মহিলাদের ক্রমশ ঘরে বন্দি করে রাখা যাবে। এইটা হচ্ছে যে পরিকল্পনা। কিন্তু কেন সন্তানের এই নীতি সিলেক্টিভ হবে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন, আর এই জায়গা থেকেই বিজেপি উস্কাচ্ছে জনবিন্যাসের প্রসঙ্গ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরম পূজনীয় সৎসঙ্গ চালক শ্রী মোহন ভাগবত যা বলেছেন সেটা তিনি তার অবস্থান থেকে বলেছেন। ইতিহাস বা ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত সত্য, ভারতের যে প্রান্ত থেকে হিন্দুর সংখ্যা কমে গেছে সেই প্রান্তে হিন্দুরা শুধু অত্যাচারিত হননি, গণতন্ত্র বিপন্ন হয়েছে এবং বৌদ্ধবাদ বলে কোনো কিছু আর থাকেনি, এমনকি সেই অংশটিও ভারতের বাইরে চলে গেছে। রাষ্ট্রসংঘের জুন মাসের রিপোর্ট জানাচ্ছে ভারতে বর্তমানে প্রতি মহিলার গড় প্রজনন হার নেমে এসেছে 1.9, অথচ জনসংখ্যার ভারসাম্য রক্ষায় ন্যূনতম হার থাকা উচিত 2.1। এই আবহেই কি ভাগবত 3 সন্তানের নীতির সওয়াল করছেন, নাকি পেছনে হিন্দুত্বের অঙ্ক? হিন্দু খতরে মে হ্যাঁ, আরএসএস মাঝে মধ্যেই তাদের এই বিষয়টি তুলে ধরেন। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে অন্য মহলের এই বক্তব্যও রয়েছে, মহিলাদের কি আরও পেছনের দিকে ঠেলে দিতে চাইছে? বিরোধীরা ইতিমধ্যেই সরসংঘ চালকের মন্তব্য নিয়ে ঝড় তুলেছেন, বিতর্ক জন্ম দিচ্ছে মোহন ভাগবতের এই নীতি নিয়ে বা এই অঙ্ক নিয়ে। যেখানে কেন্দ্রীয় সরকার হাম দো হামারা দো এই নীতিতে চলার কথা বলছেন, সেখানে সরসংঘ চালক বলছেন হাম দো হামারা তিন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তীর সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।
মোহন ভাগবতের যে বক্তব্য হাম দো হামারে তিন, এই মন্ত্র বিবাহিতরা নেবেন কিনা সেটা তাদের ওপরেই নির্ভর করছে, কারণ চারিদিকে কাজবাজের যে অবস্থা, এই দেখুন না, সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য কতজন তার তালিকা প্রকাশ করতে হবে কালই। এসএসসি কতজনের চাকরি গেল বলুন তো? সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে এই অযোগ্য তালিকা প্রশ্ন করতে হবে। আর এখানেই যারা চাকরিহারা তারা প্রশ্ন তুলছেন, সিবিআই এর অযোগ্য তালিকা যখন গ্রহণ করার তোড়জোড় চলছে, তাহলে সেই তালিকাকে তো আগেই গ্রহণ করা যেত। যে অযোগ্য গেরোয় বাতিল হয়েছে 2016 সালের এসএসসির চাকরির পুরো প্যানেল, সেই অযোগ্য তালিকাই এখন প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। খোদ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 30 তারিখের মধ্যেই তালিকা প্রকাশ হয়ে যাবে। 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করবে। একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, আনটেন্টেড, কারা আমাদের মতো টেন্টেড, সিবিআইয়ের মতো টেন্টেড। চাল এবং নুড়ি কাকড় যদি আলাদাই করা যেতে যায়, তাহলে পরে এতদিন এত কিছু হলো কেন? যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিতে হতো, বাকিরা বহাল তবিয়তে তারা চাকরি করতেন। কেন শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন? তো দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেস সরকার গাধা জল খায় ঘোলা করে খায়, নাকি এর মধ্যেও কোনো দূর অভিসন্ধি আছে? সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল মামলায় যোগ্য এবং অযোগ্য বিতর্ক কি এবার সমাধান হতে চলেছে? যোগ্য অযোগ্য কারা তা নিয়ে কি এবার সমস্ত বিতর্কের নিরসন হতে চলেছে? অন্তত এমনটাই মনে করছেন আইনজীবীদের একাংশ। টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন, কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন, তারপরে আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না। শিক্ষাকর্মীদের আজ ভয়াবহ অবস্থা। আগামী 1 সেপ্টেম্বর আমরা এসএসসি অভিযান রেখেছি। এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চাই, যে পরীক্ষা আয়োজন করেছেন সেটাকে 3 মাস পিছিয়ে দিতে হবে। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই 1803 জনকে দাগী বলে চিহ্নিত করেছিল। তাদের হিসেবে নবম দশমে 993 জন দাগী, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 810 জন দাগী। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বক্তব্য, আদালত এবং রাজ্য সরকার সিবিআই এর এই তথ্যকে মান্যতা দেয়নি। সে প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা যায়, নিজের চাকরিটা আছে কিনা তা নিয়ে চিন্তা করুন, কে বা কারা অযোগ্য সেটা রাজ্য সরকার দেখে নেবে। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের উপরে ছেড়ে দিন। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদনে 17,206 জনকে প্রথমে দাগী নয় বলে দাবি করে স্কুলে যেতে দেওয়ার আবেদন করেছিল। সুপ্রিম কোর্ট 2025 ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু পরে রাজ্য সরকার এই তালিকা থেকে 1803 জনের নাম বাদ দেয় আর বাকিদের স্কুলে গিয়ে পঠন পাঠনে অংশ নিতে বলে। সুপ্রিম কোর্ট বারবারই রাজ্য সরকার এবং এসএসসিকে অযোগ্যদের বেছে দিতে বলেছিল, কিন্তু সেটা হয়নি। অথচ এখন সিবিআই এর দাগী নিয়োগের সংখ্যাকে মেনে নেওয়ার একটা ইঙ্গিত মিলছে, আর এখানেই প্রশ্ন তুলছেন চাকরিহারা শিক্ষকরা। আইনজীবী এবং ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এই তালিকা যদি আগে প্রকাশ করা হতো তাহলে অনেক বিতর্ক এত দূর পৌঁছতোই না, আদালত পর্যন্ত পৌঁছতো না, এত বিশাল বিতর্ক এবং অনেক কিছুই সুষ্ঠুভাবে হতে পারত। আর এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় স্থগিতাদেশ বিষয় এসেছিল, মামলা হয়েছিল, কিন্তু তা করলো না সুপ্রিম কোর্ট। পরীক্ষা স্থগিত হচ্ছে না, নজরদারি থাকবে জানালেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। একজন দাগী অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারেন সেটা নির্দেশ করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কোথাও কোনো অনিয়ম হবে না এবার, এমনটাই আশ্বাস দিয়েছেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসএসসি নিয়োগ মামলায় ভর্ৎসনার পরদিনই সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। এসএসসির পরীক্ষায় স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। পুনর্নিয়োগ পরীক্ষা কোনোভাবেই স্থগিত বা বিলম্বিত করা হবে না এমন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ, কোনোভাবেই যেন অযোগ্যরা পরীক্ষায় বসতে না পারে। অর্থাৎ নির্ধারিত দিনেই হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা স্পষ্ট জানিয়েছেন,
পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, তাই আর কোনো স্থগিতাদেশ বা বিলম্ব হবে না। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চের মন্তব্য, পরীক্ষা স্থগিত করছি না, নজরদারি থাকবে। এদিন মামলাকারীদের আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেন, অযোগ্যদের পরীক্ষায় বসানো হতে পারে। শূন্য পদের হিসেব নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও সওয়াল করেন তারা। পাল্টা এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, মোট 5 লক্ষ আবেদন এসেছিল, অযোগ্যদের নাম বাদ দেওয়া হচ্ছে জানিয়ে কোথাও কোনো অনিয়ম হবে না বলে আশ্বাস দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই মামলাকারীদের আইনজীবীদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চের মন্তব্য, এমন কিছু হবে না, ভরসা রাখুন, সবকিছু আমরা নজরে রাখছি। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে আবেদনের সময়সীমা 10 দিন বৃদ্ধি করা হয়েছিল। এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, যারা অনলাইনে আবেদন করতে পারেননি তারা 2 সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপি জমা দিতে পারবেন। 7 ও 14 সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়াই স্কুল সার্ভিস কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এদিকে 8ই সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার শুরু হচ্ছে, কিন্তু বৃষ্টির দুশ্চিন্তায় উদ্বিগ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই ভালোয় যাতে পরীক্ষা মিটে যায়, সেটাই কিন্তু চ্যালেঞ্জ। নির্বিঘ্নে পরীক্ষা উতরোতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আকাশের মুখ ভার, একদিন রোদের দেখা মিললে আবার 2 দিন ঘ্যানঘ্যানে বৃষ্টি। আর এই আবহেই 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার। বৃষ্টি এখন পরীক্ষার পথে সবথেকে বড় বাধা। বৃষ্টির চিন্তায় কপালে ভাঁজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবছরে প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2 ভাগে হবে, আর সেই 2 ভাগের প্রথম ভাগের পরীক্ষাটা শুরু হতে চলেছে 8ই সেপ্টেম্বর থেকে। এবার কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে প্রশ্নপত্র বা উত্তরপত্রের নিরাপত্তার পাশাপাশি কিন্তু আরও একটা বিশেষ বিষয় নিয়ে বিশেষভাবে নজর দিতে হয়েছে, তা হলো বৃষ্টি। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে নির্বিঘ্নে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা করাই এখন সংসদের কাছে বড় চ্যালেঞ্জ। ভালোই পরীক্ষা মেটাতে একগুচ্ছ পদক্ষেপ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সব পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা সংসদ। এমন পরীক্ষা কেন্দ্র বাছাই করা হয়েছে যেখানে সামান্য বৃষ্টিতে জল জমার সমস্যা নেই। একান্ত জল জমলে বিকল্প পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার ব্যবস্থা। প্রয়োজনে ত্রাণ শিবিরে পৃথক জায়গায় পরীক্ষার ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রগুলিতে বিদ্যুৎ বিপর্যয় রুখতে তৎপর শিক্ষা সংসদ। প্রশ্নপত্র ও উত্তরপত্রের জন্য ব্যবহৃত ওএমআর শিটকেও বিশেষভাবে পলিথিনের প্যাকেটে মোড়া হচ্ছে। বৃষ্টির জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো রকম বিঘ্ন ঘটুক তা চায় না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, সেজন্যই আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। বৃষ্টির জন্য যেন কোথাও কোনোভাবে পরীক্ষা বিঘ্নিত না হয়, সেদিকে কিন্তু মাথায় রেখে কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ। বিস্তারিত তথ্য সহ কেন্দ্রের হলফনামা তলব করল সুপ্রিম কোর্ট। দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত গুরুতর প্রশ্ন, কেন্দ্রকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, এমনই পর্যবেক্ষণ বিচারপতিদের। সুপ্রিম কোর্টে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্র। বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাকের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য থেকে রাজধানী। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে সপ্তমে রাজনীতি। এ নিয়ে এবার কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে অত্যাচার ও পুশব্যাকের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার মামলার শুনানিতে সংগঠনের আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়ালে বলেন, বাংলা ভাষায় কথা বলায় পশ্চিমবঙ্গের বাসিন্দা সোনালী বিবি নামে এক মহিলাকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। কোনো আদালত বা ট্রাইব্যুনালের নির্দেশ ছাড়া এবং নাগরিকত্বের প্রমাণ যাচাই না করেই এটা করা হয়েছে। আদালতের নির্দেশ ছাড়া কাউকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ফেরত পাঠানো যায় না। প্রশান্ত ভূষণের অভিযোগ, গুজরাটে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি না মানলে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা যুক্তি দেন,
স্বেচ্ছাসেবী সংগঠন নয়, যাদের সমস্যা তাদেরই আদালতে আসা উচিত। দেশে পরিকল্পিত অনুপ্রবেশ হচ্ছে, এজেন্টরা সক্রিয় বলেও সর্বোচ্চ আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল। কেন্দ্র লিখিত জবাব দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, সীমান্তে অনুপ্রবেশ রোধ বিএসএফ এর দায়িত্ব, কিন্তু দেশে থাকা কাউকে ফেরত পাঠাতে হলে আইনি প্রক্রিয়া মেনে চলা বাধ্যতামূলক। ভারতীয় বাঙালি, আমাদের নিজেরা ভারতীয়, আমাদের ওপর যত অত্যাচার হচ্ছে এটা অগণতন্ত্র অ্যান্ড আনকনস্টিটিউশনাল, সেটাই সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু এরা কনস্টিটিউশনটাকেই তো মানতে চায় না। জল এবং দুধ সবার সামনেই কিন্তু স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছেন। এইভাবে বাঁচবেন না, এইভাবে পার হবেন না। সোনালী বিবির নাগরিকত্ব সংক্রান্ত মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 11 সেপ্টেম্বর। ভরসা নেই শ্রমশ্রী ভাতায়, কাজের খোঁজে দলে দলে ভিন রাজ্যে যাচ্ছেন পুরুলিয়ার শ্রমিকরা। যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই বাংলা ভাষা নিয়ে, তাতে শ্রমিকরা যথেষ্ট চাপে এবং সেই কারণে শ্রমশ্রী যে ভাতা ঘোষণা তাতে ভরসা নেই। অতএব সেই আবার বাইরে যেতে হচ্ছে। চেন্নাই গ্রামী ট্রেনে ওঠার আগে প্রত্যেকের একটাই আর্জি, ভাতা নয়, কাজ চাই। জেলায় কাজ নেই, কাজ থাকলেও টাকা নেই। কাজের খোঁজে দলে দলে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন পুরুলিয়ার শ্রমিকেরা। পশ্চিমবাংলাতে কাজ নেই, এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে হচ্ছে, তাছাড়া আর কিছু ব্যাপার নেই। একটু পশ্চিমবাংলাতে অ্যাকচুয়ালি বলতে কাজ নেই প্লাস তোমার টাকা নেই। এখানে আমাদের পুরুলিয়ার যা লেবার বেতন ওখানে তার থেকে অনেক বেশি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরগরম ভোটমুখী বাংলা। তৃণমূলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে বিপাকে পড়ছেন পরিযায়ী শ্রমিকেরা। ভোটের আগে পরিযায়ীদের জন্য শ্রমশ্রী নামে নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের আগামী 1 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। শ্রমিকদের বলছি ফিরে আসুন, যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি। কিন্তু রাজ্যের শ্রমশ্রী ভাতায় ভরসা নেই কাজের খোঁজে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের। ভাতা নিয়ে আমাদের কিছু কাজ হবে না দাদা, আমাদের কর্মসংস্থান চাই, কর্মসংস্থান চাই, শিল্প চাই, কারখানা চাই। মুখ্যমন্ত্রী তো অনেক সব ভাতায় তো পুরান দিল, কোন ভাতারটা বাকি আছে? 5,000 টাকায় পরিবর্তন হবে, কাজ হবে দাদা বলুন? পুরুলিয়ার পরিযায়ীদের এই দশা নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির। এতগুলো মানুষ তাদের জীবন জীবিকার জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যাচ্ছে, আপনার লজ্জা লাগে না? আমাদের বেদনা লাগছে। এরা প্রত্যাখ্যান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা, তার জন্য এদিকে আমরা আজকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালাম। আমরা চাই এদের পুরুলিয়ার মধ্যে কাজের ব্যবস্থা করা হোক। কেউ লক্ষ লক্ষ টাকা হয়তো ইনকাম করে, ফ্যামিলি, অনেক ফ্যামিলি, যেমন একটা ভাইরাল হয়েছিল যেটা আমি শুনছিলাম, যে বলেছে যে আমি মাসে 15,000 টাকা ভাড়াই দিই একটা ঘরে। তাদের কারণে তারা সেটেল হয়ে গেছে এবং তারা অনেক বেশি টাকা রোজগার করে। তাদের কারণে ভাতা জিনিসটা তো একটা অন্য জিনিস, আর এটা তো স্যালারি নয়, সরকারি ভাতা নয়। নিজের রাজ্যে কাজ চান পরিযায়ী শ্রমিকেরা, কিন্তু কাজ কি মিলবে, পাওয়া যাবে? উপার্জনের সুযোগ অনিশ্চয়তা সত্ত্বেও ভিন রাজ্যের পথে শয়ে শয়ে অসহায় মানুষ। বাংলা অস্মিতায় শান দিতে এবার পরিকল্পিতভাবে ময়দানে নামছে সিপিএম। আর সেই জন্য সিপিএম রাজ্য কমিটিতে 6 জনকে নিয়ে তৈরি করা হয়েছে কালচারাল টিম। বিশেষ রিপোর্ট। জনসংযোগে ফের সাংস্কৃতিক আন্দোলনকে ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সিপিএম। একটা সময় আইপিটিএ মুভমেন্ট, যা গণনাট্য আন্দোলন নামে পরিচিত ছিল, সেটা ছিল বামপন্থী আন্দোলনকে সমাজের বুকে গ্রহণযোগ্য করার একটা অনবদ্য কৌশল। সাংস্কৃতিক আন্দোলনের পরম্পরাকে জোরদার করতে রাজ্য কমিটিতে 6 জনের একটি টিম তৈরি করেছে সিপিএম। এই 6 জন হলেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য ডিওয়াইএফআই এর সভাপতি অয়নাংশু সরকার, ডিওয়াইএফআই সদস্য ধ্রুবজ্যোতি চক্রবর্তী, এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি, এসএফআই সদস্য আশা ছেত্রী এবং সর্বভারতীয় ডিওয়াইএফআই এর সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য।
হেমন্ত, সলিল, মৃণাল, ঋত্বিক, সত্যজিৎ, কে নেই সেই তালিকায়? প্রত্যেকেই রয়েছেন। সিপিআইএম আবারও তাদের কালচারাল ফ্রন্ট বা কালচারাল অস্ত্রে শান দিতে চাইছে। 26-এর নির্বাচনের আগে কালচারাল ফ্রন্ট তৈরি করে রীতিমতো রাজ্য কমিটিতে 6 জন সদস্যও আনা হয়েছে। পুরনো সেই দিন, পুরনো সেই কথা খুব সহজভাবে মনে করানোর পাশাপাশি নতুন করে রাজনৈতিক যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে সিপিআইএম বা বামপন্থীরা, তা সহজে কিভাবে ঢোকানো যাবে? আজকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের সামনে যে সংস্কৃতিটাকে দাঁড় করানো হচ্ছে সেটা আসলে নাগপুর থেকে তৈরি করে দেওয়া আরএসএসের সংস্কৃতি, যে সংস্কৃতি বিভেদ বাড়াবে। বাংলার কৃষ্টি সংস্কৃতি বিপন্ন। গোটা দেশের মানচিত্রে একটা ঘৃণার পরিবেশ, একটা ঘৃণার আবহ তৈরি করবার চেষ্টা হচ্ছে। বামপন্থী আন্দোলনের মধ্যেও নতুন ধারার সংস্কৃতির ভাবনা, সেই ভাবনাগুলোকে আরও বেশি করে ক্যাটার করবার জন্য এই ধরনের টিম ইত্যাদি তৈরি করা হচ্ছে। গণনাট্য সংঘ সবসময়ই আছে মাঠে, এবারে মাঠে ভিন্নভাবে থাকবে। তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে জেতানোর জন্য তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন নিয়ে সিপিআইএম নামবে। শুধুমাত্র সাংস্কৃতিক রাজনৈতিক কর্মসূচির জন্য রাজ্য কমিটিতে এইভাবে সদস্যপদ তৈরি করা সিপিএম এর নজিরবিহীন বলা হচ্ছে। বিনোদন এবং সাংস্কৃতিক ফ্রন্টে অস্ত্রে শান দেওয়া, আর সেই কারণেই পরিকল্পনা করা হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল, কবিতা উৎসব, ছাত্র যুব উৎসবের। এসআইআর ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বদলীয় বৈঠক, আর তাতে তীব্র ঝামেলা। বিজেপির তরফে প্রসঙ্গ তোলা হতেই আপত্তি জানায় কংগ্রেস, তৃণমূল, বামেদের প্রতিনিধিরা। সূত্রের খবর, জেলা থেকে সিইও দপ্তরে ডিইওদের পাঠানো রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়েছে সব রাজনৈতিক দল। বিষয়টা সিইও দপ্তর খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ঘিরে সপ্তমে জাতীয় রাজনীতির পারদ। সুপ্রিম কোর্টের নির্দেশে বিহারে তালিকা থেকে বাদ পড়া 65,20,000 ভোটারের নাম প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই ইস্যুতে এবার তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অনুষ্ঠিত সর্বদল বৈঠক। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট। শুক্রবার রাজ্যের সিইও দপ্তরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। এজেন্ডায় না থাকলেও সেখানে বিজেপির তরফে এসআইআর প্রসঙ্গ তোলা হয়। এতেই আপত্তি জানান কংগ্রেস, বাম ও শাসক তৃণমূলের প্রতিনিধিরা। আমরা ইলেকশন কমিশনে যখন আসি, আমরা মানুষের কথা বলতে আসি। কেউ কেউ তার প্রপোজাল মানে নিজেদের দলের কথা উপর থেকে চাপিয়ে দেওয়া, সেগুলোকে এখানে বলতে আসেন। আমি তো বারবার সেই কথাটাই বলার চেষ্টা করলাম, ইলেকশন কমিশন নিরপেক্ষতা বজায় রাখুন। আমরা আমাদের দলের কথা বলেছি যে বুথ 1200-র উপরে তাকে দূরে নিয়ে যাওয়া যাবে না, যাতে কোনো ভোটার ভোট থেকে বঞ্চিত না হন। এর একটা প্রয়াস চলছে, তার বিরুদ্ধেই আমরা বিরোধিতা করেছি। এই বিজেপি পার্টি সেই ভেতরে মিটিংয়ে এসআইআর এর কথা তোলে। অন্য কোনো দল অবজেকশন দেওয়ার আগে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে অবজেকশন দিই যে এই পশ্চিমবঙ্গের মাটিতে ভাই পলিটিক্যাল এসআইআর হবে না। তখন সিইও বলেন যে না, আজকের এটা বিষয় নয়, এড়িয়ে যান। জেলার ডিওরা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্ট নিয়ে অসন্তুষ্ট সব রাজনৈতিক দলই। সূত্রের খবর, সিইও দপ্তর বিষয়টি খতিয়ে দেখবে। ডিইওদের রিপোর্টে দাবি করা হয়েছিল এই নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই। তবে এদিন সর্বদল বৈঠকে সমস্ত রাজনৈতিক দল অসন্তোষ প্রকাশ করেছে। বুথ বিন্যাস ও ভোটার তালিকা নিয়ে কারোর কোনো আপত্তি থাকলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানানো যাবে। 8ই সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত এর জন্য সিইও দপ্তরের তরফে সময় দেওয়া হয়েছে। আর যেইভাবে ডিওরা রেকর্ড করেছে, একেবারে ফলস রেকর্ডিং, ওটা আমরা বলেছি। দেখুন, আজকে আমরা ঠিক স্যাটিসফাইড বলতে পারবো না। এটা কি সম্ভব? কোনো একটা পলিটিক্যাল পার্টি অভিযোগ জানায়নি। এটা কি সম্ভব? 24/24 ডিএম সাহেবদের রেকর্ডিং একই ভাষায়। সিইও তিনি বলছেন, যা রিপোর্ট দিচ্ছেন, যত ডিএম রিপোর্ট পাঠিয়েছেন সব ঐক্যমতে সিদ্ধান্ত করে তিনি পাঠিয়েছেন। আচ্ছা, ভারতবর্ষের মতো একটা মাল্টি পার্টি সিস্টেম, আর যেখানে 80,000-এর বেশি বুথ,
নতুন বুথ ক্রিয়েশন 14,000-এর বেশি, সেইখানে সবাই ঐক্যমত হয়ে গেল। যদি কোনো অবজেকশন থাকে এই বিষয়, যেখানে স্থানীয় ডিইও কাজ করছেন না, সেই বিষয়গুলো ডাইরেক্টলি সরাসরি সিইও অফিসে আমরা জমা করতে পারব। কিন্তু এটা শুধু করলে চলবে না, আপনাকে গ্রাউন্ড লেভেল থেকে একদম ইআরও থেকে শুরু করে ডিইও অবধি তার পুরো রিপোর্ট, ক্লেমস অ্যান্ড অবজেকশনের সঙ্গে রাখতে হবে। এদিকে ইআরও, এইআরও এবং বিএলও নিয়োগ নিয়ে শুক্রবারই জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানোর কথা ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। তবে এদিন সেই রিপোর্ট পাঠায়নি সিইও দপ্তর। দু একদিনের মধ্যে এই রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবার ডেপুটি মেয়রের দুয়ারে সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতি মামলা তদন্তে অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই আসায় অবশ্য আপত্তি দেখছেন অতীন, যদিও ভোটের আগে এজেন্সি দিয়ে ভয় দেখানোর অভিযোগে সরব তার দল তৃণমূল। আরজিকর আর্থিক দুর্নীতি মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার দুপুর 2:15 নাগাদ উত্তর কলকাতার ফরিয়াপুকুর এলাকায় অতীনের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। জিজ্ঞাসাবাদের পর বিকেল 5টা নাগাদ তার বাড়ি থেকে বেরোয় সিবিআই। সূত্রের খবর, দুর্নীতি মামলায় অতীনের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পরেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ। তদন্তে নেমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এই মামলার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্ক্যানারে আরজি করে রোগী কল্যাণ সমিতির সদস্যরাও। স্থানীয় বিধায়ক হওয়ার সূত্রে যে কমিটিতে ছিলেন অতীনও। তিনি রোগী কল্যাণ সমিতির যেমন সদস্য ছিলেন, একই সঙ্গে কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক তিনি। সেই গোটা বিষয়ের সঙ্গে যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে, সেখানে তার কোনো রকম যোগ রয়েছে কিনা, যাদের বয়ান রেকর্ড করা হয়েছে তারা যে সমস্ত নথি বা তথ্য তুলে দিয়েছে সিবিআইয়ের কাছে, সেই নথি বা তথ্যের সঙ্গেই অতীন ঘোষ তার কি বক্তব্য রয়েছে সেই বয়ানই কিন্তু আজকে মূলত রেকর্ড করেছে সিবিআইয়ের আধিকারিকরা। বাড়িতে সিবিআই আসে অবশ্য আপত্তি দেখছেন না অতীন। এটা ওদের রাইট। ভারতীয় কনস্টিটিউশন, ভারতীয় পুলিশ বাহিনী এবং ভারতীয় যে কোনো গোয়েন্দা সংস্থা তাকে এটা অধিকার দিয়েছে, রাইট। সেই রাইটে ওরা আমাকে নোটিশ পাঠিয়েছে, আমার কাছে এসছে, আমি এটা কোনো খারাপভাবে নিচ্ছি না। যদিও ভোটের আগে এজেন্সি দিয়ে ভয় দেখানোর অভিযোগে সরব অতীনের দল তৃণমূল। নির্বাচনে যেন আমাদের পর্যুদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা এদিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে এইভাবে আমাদের গণতন্ত্র কন্ট্রোল করা যাবে না। ব্যাপার হচ্ছে যেরকম হয় না, পিনে वाले को पीने का बहाना चाहिए, অতীনের বাড়িতে করছে যে সিবিআই को रेड करने का बहाना चाहिए, ये ভয় দেখাও। দিল্লির থেকে ওদের ফোন, আমাকে নিজে সিবিআই অফিসাররা বলেছে যখন এসেছিল যে দিল্লির থেকে ফোন আসে, আমাদের কিছু করার থাকে না, আমরা আসি, আমরা জানি কিছু পাবো। বিজেপি অবশ্য আক্রমণের সুযোগ ছাড়ছে না। প্রত্যেক জেলায় জেলায় রোগী কল্যাণ সমিতি আছে হসপিটালে, যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই থাকেন। এখন হয়তো পরিবর্তন হয়েছে, তো স্বাভাবিকভাবে রোগী কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তা তো হবে না, কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধু খেয়েছেন। এখন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, উত্তর দিন প্রশ্নের। বাড়িতে সিবিআই হানার দিনেই অতীনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল নিহত চিকিৎসকের পরিবার। সেদিন আমার মেয়েকে যারা খুন করেছিল তাদের পালাতে সাহায্য করেছিলেন অতীন ঘোষ এবং টালা থানার পুলিশের গাড়ির সাহায্যে তারা পালিয়েছিল। এটা দুর্নীতি মামলার হলেও এটা আমাদের খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িত। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে ফের তরজার কেন্দ্রে আরজি কর। সালের পরমাণু চুক্তি লঙ্ঘন করার অভিযোগ তুলে ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটল ইউরোপের 3 শক্তিধর দেশ, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স। ইরানের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা চাপানোর দাবি জানিয়ে রাষ্ট্রসংঘকেও চিঠি লিখেছে তারা। ইউরোপের 3 দেশের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে নতুন করে যুদ্ধের উত্তেজনা তৈরি করবে, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। 2015 সালে পরমাণু সংক্রান্ত যে চুক্তি হয়েছিল তা লঙ্ঘন করেছে ইরান। এই অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে একযোগে নিষেধাজ্ঞা চাপালো ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি।
2015 সালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশ এবং জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তিতে সই করেছিল ইরান। চুক্তি অনুযায়ী নিজেদের পারমাণবিক গবেষণায় লাগাম পরাতে চুক্তিবদ্ধ হয়েছিল ইরান। বিনিময়ে ইরানের উপর জারি থাকা বেশ কিছু আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেয় দেশগুলি। বৃহস্পতিবার জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের তরফে 30 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে ইরানকে। এই সময়ের মধ্যে পারমাণবিক চুক্তি মেনে চলতে উপযুক্ত পদক্ষেপ করতে হবে ইরানকে, নচেত পারমাণবিক চুক্তির সময় তুলে নেওয়া নিষেধাজ্ঞাগুলি আবারও চাপানো হবে ইরানের উপর। গোটা বিষয়টি জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও চিঠি দিয়েছে ইউরোপের এই 3 দেশ। সূত্রের খবর, চিঠিতে রাষ্ট্রসংঘকে ইরানের বিরুদ্ধে সমস্ত রকম নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়েছে ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স। তবে কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে একটি সমঝোতার রাস্তা খোলা রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে ইরানের উপর ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা। তাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের যোগ্য উত্তর দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাতের আবহে সম্প্রতি ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে যদি তাদের বিরুদ্ধে কোনো রকম নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হয় তাহলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর সঙ্গে যে সহযোগিতার পথ খোলা রেখেছে তারা সেই পথ থেকে সরে আসতে বাধ্য হবে। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে আন্তর্জাতিক মহল। নতুন করে নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে নতুন করে একটা উত্তেজনার আবহ তৈরি করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। প্রধানমন্ত্রী এবং তার মাকে নিয়ে কংগ্রেস কর্মীদের করা মন্তব্যকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড বিহারের পাটনায়। কংগ্রেসের দফতরের সামনে বিজেপির তুমুল বিক্ষোভ, কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি, খণ্ডযুদ্ধের পরিস্থিতি। ভোটার অধিকার যাত্রা থেকে নজর ঘোরাতেই বিজেপির পরিকল্পনা পাল্টাতো কংগ্রেসের। প্রধানমন্ত্রী এবং তার মায়ের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে এই অভিযোগে শুক্রবার পাটনায় কংগ্রেসের দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি। সেখানে জড়ো হয়ে যান কংগ্রেস কর্মী সমর্থকরাও। দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা, হাতাহাতি, লাঠালাঠি। কংগ্রেস দপ্তরে ইট বৃষ্টি, ভাঙচুর শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। বিহারে ভোটাধিকার যাত্রায় বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রায় প্রতিদিন ভোট চুরির অভিযোগে সরব হচ্ছেন রাহুল গান্ধী। भाई और बहनों, मैं आपको गारंटी देके कह रहा हूं और अच्छी तरह सुनिए, नरेंद्र मोदी वोट चोरी करके चुनाव जीतता है। नरेंद्र मोदी वोट चोरी करके, वोट कटवा के, वोट बढ़ा के चुनाव जीतता है और नरेंद्र मोदी और अमित शाह की मदद हिंदुस्तान का इलेक्शन कमीशन करता है। এই আবহে দারভাঙ্গায় কংগ্রেসের এক সভা থেকে প্রধানমন্ত্রী এবং তার মাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে স্থানীয় কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে। পাটনার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। যদিও শুক্রবারের অশান্তির ঘটনায় কংগ্রেসের অভিযোগ ভোটাধিকার যাত্রায় মানুষের বিপুল সাড়া দেখে পরিকল্পনা করে অশান্তি করেছে বিজেপি। किसने की टिप्पणी? इन्हीं के एजेंट घूमते रहते हैं, करते रहते हैं बदमाशी और फिर यही मुद्दा बनाते हैं ताकि यात्रा से ध्यान हटा सके। ये बौखलाए हुए हैं हमारी इस यात्रा से। इनकी चोरी पकड़ी गई है इसलिए बौखलाए हुए हैं। कौन है जो गिरफ्तार हुआ है, किसका आदमी है, किसने करवाया उससे पता लगाइए। ये क्या बदतमीजी कर रखी है, गुंडागर्दी कर रखी है सदाकत आश्रम पे। जनता सब देख रही है, पूरा देश देख रहा है भारतीय जनता पार्टी की गुंडागर्दी। তবে বিহার ভোটের মুখে প্রধানমন্ত্রী ও তার পরিবারের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্যকে হাতছাড়া করতে নারাজ গেরুয়া শিবির। শুক্রবার অসমের এক অনুষ্ঠান থেকে এই নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান অমিত শাহ। भारत की राजनीति में कांग्रेस के नेता राहुल गांधी ने जिस प्रकार से घृणा और तिरस्कार की नकारात्मक राजनीति की शुरुआत की है, उसका निम्न स्तर का एक प्रदर्शन उनकी घुसपैठिया बचाओ यात्रा को
यात्रा में देखने को मिला। प्रधानमंत्री नरेंद्र मोदी जी की स्वर्गीय माताजी के लिए जो अपशब्द कहे गए उसकी मैं हृदय से निंदा करता हूं। मुद्दा विहीन विरोध की राजनीति, नकारात्मक राजनीति, घृणा की राजनीति श्री राहुल गांधी ने शुरू की है। वो हमारे सार्वजनिक जीवन को ऊंचाई नहीं देगी, गर्त में ले जाएगी। বিহারে ভোট যত এগিয়ে আসছে রাজনীতির পারদ ততই চড়ছে। শুক্রবার পাটনার অশান্তি সেই উত্তাপকে এক ধাপে অনেকটাই বাড়িয়ে দিল বলে মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বিহারের আজ বাংলায় দ্বারভাঙায় রাহুলের সভায় মোদি ও তার মায়ের নামে অশালীন মন্তব্যের অভিযোগ। কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তরে বিজেপির তাণ্ডব, রাহুলের ছবিতে কালি, ছেঁড়া হলো সোনিয়া প্রিয়াঙ্কার পোস্টারও। প্রতিবাদে পথে কংগ্রেস। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এন্টালি থানায় বিক্ষোভ কংগ্রেসের। বিহারে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মা সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগ, যার রেশ এসে পড়ল খাস কলকাতায়। মধ্য কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে রীতিমতো তাণ্ডব চালালো বিজেপি। প্রতিবাদে পাল্টা পথে নামলো হাত শিবিরও। শুক্রবার সকাল 11টা নাগাদ দলের নেতা রাকেশ সিং এর নেতৃত্বে বিধান ভবনে চড়াও হয় বিজেপি। রাহুল গান্ধী ছবিতে কালি লেপে দেওয়া হয়, ছিঁড়ে ফেলা হয় সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টারও। হাতে গোনা কংগ্রেস কর্মীরা বিজেপির সঙ্গে পেরে ওঠেননি। এই সমস্ত হোর্ডিংয়ে এইভাবে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, বাইরের অফিসের একদম বাইরে অর্থাৎ সদর দপ্তরের বাইরে যে রাস্তা, সেই রাস্তাতেও দেখা যাচ্ছে এইভাবে কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাহুল গান্ধীর যে বড় বড় কাট আউট সেটাও পর্যন্ত ভেঙে ভাঙচুর করা হয়েছে, সেখানে মুখে কালি পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। হামলার খবর পেয়ে বিধান ভবনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিজেপির পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনের ওপরও ক্ষোভ উগরে দেন তিনি। যদি নরেন্দ্র মোদীর কোনো অপমান হয়ে থাকে, রাস্তা আছে, রাস্তায় গিয়ে প্রতিবাদ করুক না, বড় মাইক লাগিয়ে রাস্তা অবরোধ করে বলুক রাহুল গান্ধীর কুশপুত্তলিকা চালাক। পার্টি অফিসে এসে ভাঙচুর, আমরা কি বিজেপির পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করতে পারি না? আপনারা যাবেন সঙ্গে? এখনই কংগ্রেসের ছেলেরা যাচ্ছে, দেখবেন সমস্ত লোক সিকিউরিটি, বিজেপির নেতাদের সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি কাল হাটিয়ে নি, দম থাকে তারপর রাস্তায় চলুক। কয়েকজন চোরটা লুটেরাকে তাদের দলে সামিল করেছে তাদের কর্মক্ষমতা প্রদর্শনের জন্য। বিধান ভবনকে বেছে নিয়ে তারা ভুল করলো, মানুষ তার জবাব দেবে, কংগ্রেসও তার জবাব দেবে। কংগ্রেস ভীত তো নয়। পশ্চিমবঙ্গের পুলিশের কাছে আমাদের দাবি এই অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে কলকাতায় এবং বাংলায় এই আন্দোলন শুরু করবো আমরা এই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রাতে রাহুল গান্ধীজি যেভাবে এবং কংগ্রেসের তরফ থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার মা স্বর্গীয় মাকে যেভাবে অপমান করা হয়েছে, এই অপমানের বিরুদ্ধে তো বিজেপি তার স্বর চড়াবেই, এটাই অত্যন্ত স্বাভাবিক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন এন্টালি থানায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিজেপি নেতা রাকেশ সিংকে দ্রুত গ্রেফতারের দাবিও জানান প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে দ্রুত গ্রেফতারের দাবি। বিতর্কের মুখে মহুয়ার বাক্য গঠনে ত্রুটি দেখছেন কুণাল ঘোষ। ফের বিতর্কে মহুয়া মৈত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কাঠগড়ায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। গত মঙ্গলবার কৃষ্ণনগরে পাট্টাবিলি অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় তৃণমূল সাংসদ মহুয়া। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান তিনি। নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। মহুয়ার এই মন্তব্য নিয়েই সরব হয়েছে বিজেপি। নদিয়ার কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার টিটাগড় থানায় ইমেলে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মহুয়া মৈত্র কী ধরনের হিংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে। মনে হচ্ছিল মানে তার বক্তব্য শুনে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কোনো গণতান্ত্রিক দলের কোনো নেতা মনে হয় বক্তব্য রাখছেন না, কোনো অগণতান্ত্রিক চিন্তাভাবনায় যারা বিশ্বাস করে, জামাত বা অন্যান্য এই ধরনের উগ্রপন্থী সংগঠন, সেই উগ্রপন্থী সংগঠনের প্রতিনিধি হিসেবে বা স্পোক্স পার্সন হিসেবে মহুয়া মৈত্র এই ধরনের কথাবার্তা বলছেন বলে মনে হচ্ছিল। বিতর্কের মুখে মহুয়ার বাক্য গঠনে ত্রুটি দেখছেন কুণাল ঘোষ। প্রতীকীমূলক বাক্য গঠনে কর্মধারায় অব্যয় এবং সমাস এইটার প্রয়োগের একটা টেকনিক্যাল ত্রুটি। এটার সঙ্গে কোথাও ফিজিক্যালি মুন্ডু কেটে আনা, মাথা কেটে আনার কোনো সম্পর্ক নেই। এটা প্রতীকী ব্যবহারে দেখবেন, হেড অফ দ্য স্টেট, হেড মানে ওটা প্রতীকী, মানে প্রধান, মাথা না। উনি যেটা বলেছেন এটা ব্যাকরণগত ত্রুটি। ব্যাকরণ হোক বা বাক্য গঠন, মহুয়ার ত্রুটি নিয়ে দরজা থামার নাম নেই। মেদিনীপুর শহরে প্রকাশ্যেই শাসক শিবিরের দুই নেত্রীর ঝামেলা, একে অন্যকে থাপ্পড় মারার অভিযোগ, আর সেই কোন্দল গড়ালো চেয়ারম্যানের ঘর পর্যন্ত। স্লোগান পাল্টা স্লোগান, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূলের এটাই কালচার, কটাক্ষ বিজেপি। ছবি দেখে কিছু বুঝলেন? দুই মহিলার রীতিমতো খণ্ডযুদ্ধ। পাড়ায় সমাধান কর্মসূচিকে ঘিরে ঘরের কোন্দল এভাবেই নেমে এলো রাস্তায়। ঘটনার সূত্রপাত মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মিনি মার্কেটে ড্রেন পরিষ্কারের কাজকে ঘিরে। পুরো চেয়ারম্যানের নির্দেশে কাজের ছবি তুলছিলেন মেদিনীপুর শহরের মহিলা তৃণমূলের সহ সভানেত্রী সঙ্গীতা ভট্টাচার্য। তার অভিযোগ, সেই কাজে বাধা দেন মহিলা সভানেত্রী তথা ওয়ার্ডের কাউন্সিলর মৌরা। তাকে প্রকাশ্যে চর মারা হয় বলেও সঙ্গীতার অভিযোগ। পাল্টা কাউন্সিলরের অনুগামীদের দাবি, সঙ্গীতা তাদেরই মারতে উদ্যত হয়েছিল। এ নিয়ে ফেসবুক লাইভও করে ফেলে দুপক্ষ। তখন কাউন্সিলরের সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল। এখানে দেখুন সবাই, এখানে মার্কেটে সবাই, এখানে রাস্তার লোক আছে, আমাকে ওপেন রাস্তায় মেরেছে। মৌরায় কাউন্সিলর ওপেন রাস্তায় গায়ে হাত তুলেছে। আমি ডেঙ্গুর ডিউটি করছি, আমার এখানে আপনারা দেখুন এখানে ড্রেন পরিষ্কার হচ্ছে, সেই অবস্থায় মেদিনীপুর শহরের শহর সভানেত্রী সঙ্গীতা ভট্টাচার্য আমার গায়ে হাত দিচ্ছে। এরপর বিচার চাইতে দুপক্ষই হাজির হয় মেদিনীপুর পৌরসভায়। সেখানেও শুরু হয়ে যায় নারদ। চেয়ারম্যান আলাদাভাবে বসে দুপক্ষকে ডেকে মীমাংসা করার চেষ্টা করেন। রুমের মধ্যেই শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে তর্কাতর্কি। কাউন্সিলরকে সংযত হতে বলেন চেয়ারম্যান। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কাউন্সিলর জানান, সঙ্গীতাকে এলাকায় পাঠিয়ে চেয়ারম্যান ঠিক করেননি। তার জন্য আমি যে সভাপতি এবং তার কাছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ আমাদের কেউ যেন না করে। আমি দুই পক্ষে ডেকেও বলেছি যে তুমি দলের একজন সহসভাপতি আমাদের শহরে, তোমারও উচিত যে সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করা। সঙ্গীতা ভট্টাচার্য বলেছে যে আমি নাকি ওকে মেরেছি এবং চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন। আমার জানার কথা, চেয়ারম্যান সাহেব একটা ওয়ার্ডে একটা কর্মীকে ডেঙ্গুর কাজ আছে, সেইখানে না পাঠিয়ে আমার ওয়ার্ডে পাঠানোর কারণে, তার মানে দাদা চান প্রত্যেক সময় এই অশান্তিগুলো হোক এবং আমরা অসম্মানিত হই। এসব দেখে বিরোধীরা চুপ থাকতে পারে? তৃণমূল কংগ্রেস কার্বন ছাড়া কিছু বোঝে না। তারা প্রত্যেকটা জায়গায়, রাস্তা হোক, ড্রেন হোক, জল হোক, লাইট হোক, সব জায়গা থেকে তাদের কার্বন খেতেই হবে। সেই জন্য এটা হচ্ছে কার্বনের হিসাব মিলছে না বলেই গন্ডগোল এবং মারপিট এবং ঝামেলা। এ ছবি নিশ্চয়ই তৃণমূলের শীর্ষ নেতাদের চোখে পড়েছে। হয়তো কিছু অ্যাকশন নিলেও নিতে পারে, কিন্তু গোষ্ঠী কোন্দলের এই ব্যাধি কি সহজে নিরাময় করতে পারবেন তারা? চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এদিকে দুই ব্যক্তির বিবাদ থামাতে গিয়ে খুন হয়ে গেলেন একজন। এলাকায় তিনি তৃণমূল কর্মী বলেই পরিচিত। কোচবিহারের মাথা ভাঙার জোরপাটকির ঘটনা। ওই তৃণমূল কর্মীর মাথায় শাবল দিয়ে মারা হয় বলে অভিযোগ। গত 2 মাসে
এ নিয়ে 11 জন তৃণমূল নেতাকর্মী খুন হয়ে গিয়েছে। মাত্র 20 দিনের ফারাক, আবারও রক্ত ছড়ল কোচবিহারে। 9 আগস্ট খুন হয়েছিলেন তৃণমূল পঞ্চায়েত নেতার ছেলে, এবার খুন হলেন শাসক দলের কর্মী বলে পরিচিত এক যুবক। দুজনের ঝগড়া থামাতে যাওয়াই কাল হলো সঞ্জয় বর্মনের, খোয়াতে হলো প্রাণ। পরিবার সূত্রে খবর, শুক্রবার মাথাভাঙার 1 নম্বর ব্লকের জোরপাটকি অঞ্চল অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি চলছিল। সঞ্জয় মিটিয়ে নেওয়ার কথা বলতেই একজন শাবল দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। দুজন বাইকে এসে চিৎকার করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে। তারপর বাড়ি থেকে বাইক নিয়ে দৌড়ে চলে গেলাম। অঞ্চল অফিসের সামনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থা পড়ে আছে। কেউ ওকে শাবল দিয়ে মুখটা পুরো ইয়ে করে দিয়েছে। তারপর ওখান থেকে আইসি সাহেবের গাড়িও ঢুকলো, ওনাকে নিয়ে ওনার গাড়িতে করে হসপিটালে নিয়ে গেলাম। ওখান থেকে ডাক্তারবাবু বললো যে না, নিয়ে আসো। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝামেলা থামাতে গিয়ে এই পরিণতি নাকি নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটা হয়েছে গভীর রাতে। এর পেছনে কি কারণ আছে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো, কি উদ্দেশ্য নিয়ে একে খুন করা হলো, পুরো ব্যাপারটা পুলিশ তদন্ত করে দেখছে। এর সাথে রাজনীতি আছে কি নেই বা কারা এর মধ্যে জড়িত, পুলিশ তদন্ত করে সেটা বের করুক। রাজ্যে আইন শৃঙ্খলা বলে যে কিছু নেই, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ বলে মত বিজেপির। কথায় কথায় মানুষকে খুন করে ফেলা, এই যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ তৈরি হওয়ার পেছনে রাজ্যের শাসক দল এবং তার সন্ত্রাস কতখানি দায়ী সেটা নিয়ে নিশ্চিতভাবে যারা কাজ করেন, গবেষণা করেন, তারা করতে পারেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অভিযোগ উঠছে যে তৃণমূলই মারছে, তৃণমূলই মরছে। ফলে রাজ্যটা যে দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে, এই ধরনের ঘটনাগুলো সেটাকে আরো সামনে নিয়ে আসে। হুগলি থেকে মালদা, ভাঙড় থেকে মুর্শিদাবাদ, এ নিয়ে গত 2 মাসে খুন হয়ে গেলেন 11 জন তৃণমূল নেতাকর্মী। বিধানসভা ভোটের আগে নিত্যদিন খুনোখুনি কি রাজ্যের নিউ নর্মাল হয়ে দাঁড়ালো? আর এবার এক ঝলকে দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আরজিকর দুর্নীতি তদন্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। রোগী কল্যাণ সমিতিতে ভূমিকা জানতে চান গোয়েন্দারা, জানালেন অতীন। এসএসসি নিয়োগ মামলায় বড় আপডেট, পরীক্ষা পিছবে না আশ্বাস সুপ্রিম কোর্টের। দেওয়া হলো না স্থগিতাদেশ, কালই অযোগ্যদের তালিকা প্রকাশ করবে কমিশন, জানালেন আইনজীবী। অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে নিয়ে মন্তব্যের জের, বিতর্কে মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদের সরব গেরুয়া শিবির। একাধিক থানায় অভিযোগ দেয়। এসআইআর নিয়ে হইচইয়ের আবহে সিইও দফতরে সর্বদলীয় বৈঠক। ভোটার তালিকা নিয়ে সংশোধন, তীব্র বাদানুবাদ, খবর কমিশন সূত্রে। যা বলবো সত্যি বলবো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।